নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। পূজা মহারাজকে বলে, সবটা জানার পরও দাদা এরকমভাবে কিভাবে বলছে? তখন মহারাজ বলে, আসলে হয়তো বউকে একটু উপরে তোলার জন্য এরকমটা বলছে, আর কিছুই না। পূজা মহারাজকে বলে, দাদা আদৌ সবটা শুনেছে তো? প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ। তখন মহারাজ বলে, হ্যাঁ শুনেছে তো, প্রিয়াঙ্কা বৌদি তো আমার সামনেই সবটা ফোন করে বলল, আমি তো ওখানে ছিলাম। মহারাজ তাই বলে। মহারাজ বলে, ধূর্ত শিয়াল না অনেক কিছু করতে পারে। তখন পূজা বলে, না না ওরকম ভাবে বলবেন না, আপনার মুখে দাদা শব্দটাই শুনতে ভালো লাগে। তখন সোমনাথ আসে, বলে, তোরা সবখানে শুরু হয়ে যাস না রে, নির্লজ্জের মতো। সবার সামনে প্রেম করতে লজ্জা লাগে না তোমাদের? আমাকে তোরা নির্লজ্জ বলিস না? তুই তো নিজেই একটা দোকান কাটা বেহায়া। আর এটা শুনে তো মহারাজ হা হা করে হাসতে শুরু করে। এদিকে পূজা মনে মনে বলতে থাকে, উনি সত্যি সত্যি কি আমার প্রেমে পড়েছেন? সোমনাথ বলে, কি হলো, তুই হাসছিস কেন? দেখা যায় কথা বলতে বলতে জয়া কতগুলো বক্স নিয়ে চলে আসে, ভারী বক্স। সেগুলো পড়তে যাবে কি মহারাজ ধরে ফেলে। জয়া বলে, ভাগ্যিস তুই ধরলি, না হলে তো পড়ে একদম টুকরো টুকরো হয়ে যেত রে। থ্যাংক ইউ রে, জয়া বলে। মহারাজ তখন বলে, কি থ্যাংক ইউ করছো বলো তো মাম্মাম? একটা ফোন করতে হয় তো, ফোন করলেই চলে যেতাম জিনিসগুলো আনতে। দেখেছি নিশ্চয়ই হাতে। মা না হয় ফোন করবে না, তুমি তো একটা ফোন করতে পারত। তখন দেখা যায় পূর্ণিমাও অনেকগুলো জিনিস হাতে করে নিয়ে চলে এসেছে। মহারাজ ধরতে যাবে কি, পূর্ণিমা মহারাজের হাতে দেয় না, সোমনাথের হাতে দেয়। পূর্ণিমা বলে, সব ঠিক আছে তো? জয়া বলে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, একটুও ভাঙেনি, না হলে ভাঙার আগেই তো মহারাজ ধরে নিল। মহারাজের বাবা বলে, জয়া এর মধ্যে কি আছে? 7 রাজার ধন 1 মানিক। জয়া তখন বলে, তার থেকেও বেশি কিছু। এটার মধ্যে তোমার হবু বৌমার জন্য ক্রকারি সেট আছে। পূজা বলে, মামাম তুমি আমাকে দাও, আমি সবটা গুছিয়ে রাখছি। তখন সেখানে পূর্ণিমা আসে, বলে, তুই কি করছিস রে জয়া? তোর কি মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই? তুই কার হাতে দিচ্ছিস? একজন অপয়ার হাতে জিনিসপত্র দিচ্ছিস? এটা শুনে তো পূজার মনটা খারাপ হয়ে যায়। ঠাম্মি রেগে যায়। ঠাম্মি তখন পূর্ণিমার হাতটা ধরে বলে, এই তুই নতুন তকমা দিলি আজকে নাকি রে? অপয়া নতুন তকমা দিলি? পূর্ণিমা বলে, হ্যাঁ দিলাম তো, কারণ ওরা সত্যি সত্যি অপয়া। দেখছেন না কেমন দুটিতে মিলে একসঙ্গে জুটি বেঁধেছে। মহারাজ তার মাকে বলে, শুধরোতে না পারো, সংযত হও। পূর্ণিমা একটু হেসে বলে, বউয়ের আঁচল কবে থেকে ধরলি রে মহারাজ? মহারাজ তখন বলে, যবে থেকে গাঁটছড়া বেঁধেছি। আর এটা শুনে তো মহারাজের বাবা হাততালি দিতে থাকে, দারুণ মহারাজ দারুণ। মহারাজের সাথে হাত মিলিয়ে বলে তার বাবা, তোকে আমরা খুব ভালোবাসি, খুব ভালোবাসি। এখানে শুধু 2 জন পরশ্রী কাতর আর স্বার্থপর মানুষ আছে, 2 জন, বাকি সবাই কিন্তু ভালো। অবশ্য তার মধ্যে খুব তাড়াতাড়ি প্রিয়াঙ্কার নামও নথিভুক্ত হবে। মহারাজ বলে, না বাবা, আমার মনে হয় প্রিয়াঙ্কা বৌদি ওরকম নয়। পূর্ণিমা বলে, বাবা এতদিন তো ফ্রড বলে গোটা বাড়ির একদম মাথা খারাপ করে রেখে দিয়েছিলি, এখন ফ্রড থেকে সোজা বৌদি? কিছু ব্যাপার স্যাপার আমি বুঝতে পারি না তো, কি চলছে তোদের বাপ বেটার মধ্যে? পূর্ণিমা বলে। মহারাজ বলে, শোনো বাজে কথা বলো না, তখন থেকে শুধু বাজে কথা বলে যাচ্ছ। কি করতে হবে সেটা বলো না। আগামীকাল বিয়ে, কোন কোন কাজ আছে, কি আছে না আছে, আমি আর পূজা মিলে সবটা করে দেবো। পূর্ণিমা বলে, আছে একটা কাজ আছে। এটা শুনে পূজা এগিয়ে আসে, বলে, কি কাজ মা? তখন পূর্ণিমা বলে, আমি আমার বিয়েতে অপয়াদের দেখতে চাই না। তখন মহারাজ বলে, অপয়া তুমি কাকে বললে মা? তখন পূর্ণিমা তখন বলে, তুই আর এই, তোরা দুটোতেই অপয়া। এটা শুনে পূজার একটু মনটা খারাপ হয়। জয়া বলে মহারাজকে, তুই কিছু মনে করিস না রে, তোকে তো আমাদের লাগবেই, তোকে তো কাজ করতেই হবে। দেখ তোর মেশো তো নেই, আউট অফ টাউন, আর সোমনাথকে দিয়ে তো কিচ্ছু কাজ হবে না। তখন ঠাম্মি বলে, কেন হবে না? কেন কোনো কাজ হবে না? যার বিয়ে সে করবে, হ্যাঁ অন্যরা খেটে খেটে মরবে, আর যার বিয়ে সে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। আমি তখন সোমনাথকে ডাকে, এই তুই এদিকে আয়। সোমনাথ বলে, কি হয়েছে? বলে, তোকেই তোর কাজ করতে হবে। তখন সোমনাথ বলে, আমি বরকর্তা নই। মহারাজের বাবা তখন বলে, আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না, শুধুমাত্র নোটের বান্ডিলটা আমি তোকে দিয়ে দেবো। এটা শুনে সোমনাথ হাসে। ওদিকে শিবও এসে বলে, আমিও কোনো কাজ করতে পারবো না বলে চলে যায়। আবার শিবকে মারতে তারে সোমনাথ, শিব চলে যায় উপরে। মহারাজ বলে, আচ্ছা ঠিক আছে, কাউকে কিচ্ছু করতে হবে না, সব কাজ আমি আর পূজা মিলে করে দেবো। এটা শুনে জয়া ঠাম্মি বেশ খুশি হয়। সোমনাথ বলে, মনে মনে বলে, এরা দুজনে নির্ঘাত কোনো না কোনো প্ল্যান করেছে। না না, অত বড় দুবাইয়ের মার্চেন্টের মেয়ে, আমি এত রিস্ক নেব না, সোমনাথ ভাবে মনে মনে। এদিকে মহারাজ জিজ্ঞাসা করে সোমনাথকে, প্রিয়াঙ্কা বৌদির সাথে তোর কথা হয়েছে তো? কি হয়েছে তো? সোমনাথ বলে, ও কি করে জানলো? মনে মনে বলে। সোমনাথ বলে, হ্যাঁ সোনার সাথে আমার সকাল দুপুর বিকেল রাত সবসময় কথা হয়। এটা শুনে তো ঠাম্মি আর জয়া মাসি হেসে ওঠে। হাসির কি হলো বলে সোমনাথ ওখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। এদিকে পূজা মনে মনে ভাবতে থাকে, আমাদেরকে নির্লজ্জ বলছে, ওদিকে উনি সবার সামনে সোনা বলছেন, ব্যাপারটা কি? উনি আদৌ সবটা শুনেছেন তো? এটাই ভাবতে থাকে পূজা মনে মনে। ওদিকে দেখা যাচ্ছে আলমারি থেকে মহারাজ জামা বের করছে একটার পর একটা। পূজাকে দেখে বলে, বলুন তো আমি দাদার বিয়েতে কি পরি, একটু বলুন তো মহারানী, কোন জামাটা পরি? দেখে পূজা অন্য কোনো চিন্তায় আছে। জামা হাতে পূজার সামনে আসে, বলে, কি ভাবছেন বলুন তো আপনি?
পূজা বলে, না আমি ভাবছি যে আমি আপনি দাদার বিয়েতে কি পরবো। বলে সেন্টেন্সটা যখন না দিয়ে শুরু হয়েছে তখন মনে অন্য কিছুই চলছে। মহারাজ বলে, কি এত ভাবছেন বলুন তো, মেঘ তো কেটে গেছে, এবার একটু আনন্দ করুন না। তখন পূজা বলে, হ্যাঁ আনন্দ তো করতেই হবে, আপনি এত খুশি, আপনার খুশিতেই তো আমার আনন্দ। তখন মহারাজ বলে, আচ্ছা আচ্ছা হয়েছে, অনেক হয়েছে। মহারাজ বলে, কি হয়েছে বলুন তো। পূজা বলে, না আসলে প্রিয়াঙ্কা দিদি এতটা গরিব এটা বোধহয় দাদা জানেন না। দাদা হয় প্রিয়াঙ্কা বৌদি সব কথা শুনতে পাননি, আর না হলে সব কথা শোনেননি। বলে, ধুর আমার সামনে সব কথা হয়েছে। তখন পূজা বলে, আপনি ওনাদের সব কথা শুনেছেন? মহারাজ বলে, হ্যাঁ আমার সামনেই তো সব কথা হলো। বলে, সব 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 কথা বলেছে। পূজা তখন বলে, এই মাসাজবালি আর গরিব এই কথাটা ছাড়াও কি প্রিয়াঙ্কা দিদির আরো কোনো কথা আছে? মহারাজ বলে, এই যে প্রিয়াঙ্কা বৌদি যে কল্যাণী আর উনি যে একজন অবিবাহিত মা, এটা কি পূজাকে বলবো? মনে মনে বলতে থাকে মহারাজ। পূজা বলে, কি হলো মিস্টার মাথা গরম, কিছু বলছেন না যে? মহারাজ বলে, না আসলে কালকে খুব সকালে উঠতে হবে, তো আপনি কিন্তু আমাকে ডেকে দেবেন। আপনি যেমন ফুল মার্কেটে যাবেন, তারপর যেমন দোকান গোছানোর কাজ থাকে করবেন, তারপরে কাজকর্মগুলো সেরে আপনি বাড়ি চলে আসবেন। মহারাজ বলে, দেখুন মা আমাদের যতই অপয়া বলুক, ওটা মায়ের রাগের কথা, আমি কিছু মনে করি না। ও আর ঠাম্মি আমাকে বলল যে বাবা নাকি আপনার বোনকে, মাকে, ভাইকে সবাইকে আসতে বলেছেন। সকাল থেকেই তো ওনাদের থাকার কথা, আসলে আপনার মা হয়তো সবটা সামলেই আসবেন। তারপর পূজা এদিকে মনে করে মনে মনে যে মিস্টার মাথা গরম কেমন যেন একটা কথা ঘোরালেন, মনে হয় আরো কোনো সত্যি আছে যেটা আমি জানি না। আর ওদিকে মহারাজ মনে মনে ভাবতে থাকে, পূজা হঠাৎ করে এরকমটা কেন বললেন যে প্রিয়াঙ্কা বৌদি সব কথা দাদা শোনেনি। পূজা ভাবতে থাকে, কোনোভাবে যদি দাদা প্রিয়াঙ্কার সত্যিটা না জেনে বিয়ের পিঁড়িতে বসেন, আর তারপরে বিয়ের আগে যদি উনি জানতে পারেন, তাহলে আবার বিয়ে ছেড়ে পালিয়ে যাবেন না তো। এদিকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা মনে মনে ভাবছে, আমি সোমনাথকে ভালোবাসি, আমি ওর সাথে সংসারটা করতে চাই, ভগবান আমার কি কোনোদিনও সংসার করা হবে না। সেই মুহূর্তে প্রিয়াঙ্কার বান্ধবী আসে, বলে, তুই কি এত ভাবছিস রে, আজ না তোর বিয়ে? প্রিয়াঙ্কার বান্ধবী দধিমঙ্গল নিয়ে এসছে খাওয়ানোর জন্য। প্রিয়াঙ্কা তখন বলে, আমার জন্য তুই এত ভাবিস? তখন বান্ধবী বলে, দেখ আমি তোর ব্যাগ থেকে না বলে টাকা নিতে পারি ঠিকই, কিন্তু ওটা ইচ্ছে করে নয়, তোকে আপন ভাবি সেই কারণেই। প্রিয়াঙ্কা হাসে। ঠিক দধিমঙ্গল খেতে খেতে সেই মুহূর্তে তার শাশুড়ি ফোন করে, পূর্ণিমা। পূর্ণিমা বলে, আমার সোনা মেয়ের দধিমঙ্গল খাওয়া হলো? প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ মা হলো, আমার বন্ধু আমাকে ভালোবেসে দই চিড়ে খাইয়ে দিয়েছে। পূর্ণিমা বলে, বাবা খুব নিশ্চিন্ত হলাম। যাক শোনো, তুমি কিন্তু আজকে তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে চলে আসবে কেমন? গায়ে হলুদ দেবো তোমার, আমরা ছাড়া তো তোমার কেউ নেই এই শহরে, তাই না? কাজে আমাদেরকেই দিতে হবে। এগুলো কথা শুনে প্রিয়াঙ্কা একটু ভাবুক হয়ে যায়। ও তোমার ওই বান্ধবীটিকেও নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা আমি একটু তাড়ার মধ্যে আছি, এখন একটু ফোনটা রাখছি। এবার তোমার সোনার দধিমঙ্গলের ব্যবস্থা করতে হবে বলে হাসতে থাকে পূর্ণিমা, আর ফোনটা রাখে। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, আমি কিছু বুঝতে পারছি না, সোমনাথ কি তাহলে সব সত্যিটা জেনে আমাকে মেনে নিয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। সোমনাথ তুমি এতটা উদার, কিন্তু মা ওনাকে সোমনাথ নিশ্চয়ই ভয়ে কিছু জানায়নি। মা এতটা উদার নন যে মিছরির কথা জেনেও আমাকে স্বীকার করে নেবেন। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, আমি কি করব এখন, বিয়েটা করব নাকি? দেখা যাচ্ছে সোমনাথের দধিমঙ্গল শুরু হয়ে গেছে। সোমনাথ হাতে ফোন ঘাটছে। জয়া বলে, ফোনটা রাখ না রে, আগে দধিমঙ্গলটা হয়ে যাক তারপরে ফোন ঘাটবি। ঠাম্মি তখন বলে, আর তো কিছুক্ষণ, তারপরে তো মুখোমুখি বসে মন দেয়া নেয়া করবি, এখন ফোনটা রাখ। পূর্ণিমা দই চিড়ে খাওয়াতে থাকে সোমনাথকে, বলে, এবারে নে একটু খা, এর গতবার তো খেতে পারিসনি, অপয়াটা এসে সব খেয়ে নিয়েছিল। তখন ঠাম্মি বলে, এবারে আর খাবে না, কোনো চান্স নেই, কারণ আমার ভোলানাথ তার সঙ্গীকে পেয়ে গেছে। পূর্ণিমা বলে, একবার বলে ভোলানাথ, একবার বলে নারায়ণ, এত নিতে পারি না রে, অসহ্য। পূর্ণিমা বলে, মা আপনার ভোলানাথকে নিয়ে যদি এত প্রশংসা করার হয়, আপনি না ঘরে গিয়ে করুন, এখানে শোনবার কেউ নেই। সোমনাথকে দই চিড়ে খাওয়াতে থাকে পূর্ণিমা। জয়া বলে, চুপ কর না, একটা শুভ কাজ হচ্ছে, কেন এসব কথা বলছিস, চুপ কর। ওদিকে মহারাজ কলা গাছ নিয়ে চলে আসে। পূর্ণিমা বলে, ব্যাস নাম নিলাম আর এসে হাজির হয়ে গেল, সত্যি আমার না আর ভালো লাগে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মহারাজ বলে, সন্ধে কেন হবে মা, এখন তো কাক ভোর। কিরে দাদা মুখ হাড়ি করে কেন বসে আছিস, ওই দই খই খেতে হবে তাই না? তখন পূর্ণিমা বলে, এই তুই চুপ কর তো। বলে, এই চুপ কর না রে, তুই কেন এত ফালতু বকিস রে, এত বেহায়ে কেন তুই রে? তোর বউ তো চলে গেছে ওই ফুটপাতের দোকানটাকে সামলানোর জন্য, তুই এখানে চলে এসেছিস। সোমনাথকে বলে, এই তুই খা না। বলে, আমি কেন পণ্ড করতে যাব, তোমার প্যারেলাল আছে না, ওই একাই কাফি, ওই দায়িত্ব নিয়ে পণ্ড করে দেবে। কিরে দাদা? সোমনাথ মহারাজের দিকে তাকায়। মহারাজকে বলে, তুই চুপ কর তো। সোমনাথকে বলে, এই তুই খা তো। ঠাম্মি মহারাজকে বলে, এই তুই যা তো, যা না। মহারাজ চলে যায়। মাধুরী মনে মনে বলে, ওই উড়ে এসে জুড়ে বসা পূজাকে মা বলুক না, যা খুশি বলুক, মহারাজকে যে কেন কিছু বলেন আমি বুঝেই পাই না। মহারাজ সোমনাথের দিকে তাকিয়ে চিন্তা করতে থাকে, দাদাকে দেখে তো একদম মনে হচ্ছে না যে প্রিয়াঙ্কার গরিব বা অবিবাহিত মায়ের কথাটা দাদা জানে বলে। কি যে করি এখন? মহারাজ বলে, ডাইরেক্ট জিজ্ঞেস করবো। দেখা যাচ্ছে মাম্মাম হলুদ করছে। মহারাজ আসে, এসে বলে, আসন পেতে বসে মহারাজ, আর বলে, মাম্মাম তোমার সাথে না খুব জরুরি কথা আছে। জয়াকে বলতে থাকে, তোমরা দাদার মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছো? জয়া বলে, কই না তো। মহারাজ
মহারাজ বলে ওই যখন পিঙ্ক স্টেশন থেকে তোমরা ফিরলে তারপরে পরে ধরো হঠাৎ চুপ করে যাচ্ছে বা কিছু একটা, ওদিকে পূর্ণিমা এসে শুনতে থাকে, মানে হয় আনমনা হয়ে ঘুরে বেড়াচ্ছে বা ফুরফুরে মেজাজ, এরকম কিছু পরিবর্তন লক্ষ্য করনি? জয়া বলে তার আগে তুই আমাদের বল, আমরা যে পিঙ্ক স্টেশন গেছিলাম তুই জানলি কিভাবে? ওদিকে মহারাজ তার মাকেও দেখে যে সেও শুনছে, চুপ করে যায়। মনে মনে ভাবে এই বেয়াদবটা আমাদের ফলো করছিল নাকি, পিঙ্ক স্টেশনের কথাও জানলো কি করে? যেভাবেই হোক মহারাজকে আমি আটকাবো, না হলে ও সোমনাথের বিয়েটা ভণ্ডুল করে দেবে। ওদিকে মহারাজ তার মাকে দেখে একটু কাজ আছে বলে চলে যায়। পূর্ণিমা পেছন পেছন যেতে থাকলে জয়া বলে, ছেলেটাকে আর অপয়া বলিস না রে, ওর মতো ছেলে আর দুটো নেই, তুই তো রত্নগর্ভারে। ঠিক সেই সময় ওখান দিয়ে পূজা আসে হাতে জিনিসপত্র নিয়ে। পূর্ণিমাকে বলে এই তো মা সব এনে নিয়েছি। পূর্ণিমা তখন বলে তোমার খোকন স্যারের ফোন নাম্বারটা বলো তো। পূজা অবাক হয়, তখন খোকন স্যারের ফোন নাম্বারটা বলে। মহারাজ দূর থেকে অবাক হয়ে চুপ করে দেখে, মানে বলে মা হঠাৎ পূজার সাথে কি নিয়ে কথা বলছে। সময় পূজাকে বলে নিমন্ত্রণ করব, তাই নিলাম নাম্বারটা। আসলে মহারাজকে ব্যস্ত রাখার ফোন দিয়ে আসছে পূর্ণিমা। মহারাজ জিজ্ঞাসা করে কি বললেন মা? পূজা বললেন খোকন স্যারের নাম্বার চাইছিলেন, বললেন নেমন্তন্ন করবেন। মহারাজ একটু অবাক হয়। দেখা যাচ্ছে মণ্ডপ সাজাচ্ছে পূজা আর মহারাজ দুটি ঠিক মহারাজের পেছনেই দাঁড়িয়ে মহারাজকে দেখে যাচ্ছে। গায়ে হলুদ হবে, সোমনাথকে নিয়ে আসা হয় মণ্ডপে। পূর্ণিমা এসে মহারাজ আর পূজার দিকে তাকায়। মহারাজ বলে চলুন, অপয়াদের থাকতে নেই, বলে ওরা চলে যায়। গিয়ে এক সাইডে দাঁড়িয়ে পড়ে। মহারাজের বাবা বলে দেখো মা, শয়তানটা কিরকম নির্লজ্জের মতো বিয়ে করতে চলে এলো, আমার অতগুলো টাকা মেরে মুখে কোনো অনুতাপের চিহ্নও নেই। ঠাম্মি বলে থাক না বাবা, টাকা তো দিয়ে ফেলেছিস, এখন আর অশান্তি করে কোনো লাভ নেই। আর তাছাড়া তোর বউ যা, এই যে বাইরের এতগুলো লোক আছে কিছু মানবে, দুমদাম করে কি করে ফেলবে তখন, ভাল লাগে না, চুপ কর। জয়া গায়ে হলুদ নিয়ে আসে, বলে পূজাকে একটু ডেকে নে না, হাজারো কত তোরই বাড়ির বউ, তুই বাইরের বউদের দিয়ে কাজ করাচ্ছিস। তখন পূর্ণিমা বলে হ্যাঁ করাবো, আমি বাইরের বউদের দিয়েই করাবো, আমি কোনো অপয়া দিয়ে কাজ করাবো না। যদি পারিস শাকটা নিয়ে এসে এদের কারো হাতে দে, একটু হেল্প কর আমায়। জয়া শাক আনতে চলে যায়। পূর্ণিমা দেখে 4 জন মেয়ে হলো তো, আরেকজন মেয়ে কোথায় পায়? জয়া আবারও বলে পূজাকে ডেকে নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। পূর্ণিমা বলে বললাম তো ডাকবো না। জয়া বলে সময়ের তো একটা দাম আছে, এইভাবে ছেলেটাকে দাঁড় করিয়ে রাখবি? পূর্ণিমা এক কথাই বলে বললাম তো আমি কোনো অপয়াকে ডাকবো না। মহারাজ পূজাকে বলে শুনুন, আপনি কিন্তু একদম এইসব কাজের মধ্যে যাবেন না, আপনি যান না, উপরে যান না, গিয়ে পড়তে বসুন না। পূজা বলে আপনি কিচ্ছু মনে করবেন না, আমি আপনার মায়ের করা অপমান একদম গায়ে বাঁধি না, উনি তো আপনার মা, আমার তো চিন্তা অন্য কারণে। মহারাজ বুঝতে পারে চিন্তার কারণটা, মনে মনে বলে আমিও তো ওটা নিয়ে ভেবে চলেছি, আর আমার এটা মনে হচ্ছে যে ভয়টা মিথ্যে নাও হতে পারে। মহারাজ ভাবতে থাকে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। দেখা হচ্ছে তোমাদের সাথে উড়ানের আগামী পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।